আসসালামু আলাইকুম। এক নজরে বিশ্বের আলোচিত সব খবর। তো চলুন বেশি দেরি না করে আজকের সংবাদটি শুরু করা যাক। অন্তিম সময় ইরানের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার সম্ভাবনা অনিশ্চিত গন্তব্যে। আবার হামলার ঝুঁকি নেবেন কি ট্রাম্প? ইরানের অচল অবস্থায় প্রকট খাদ্য সংকটের আশঙ্কা। শুধু বাংলাদেশ নয়, রক্ষা নেই যুক্তরাষ্ট্রেরও। চরম ঝুঁকির তালিকায় কারা? ইরানে হামলা থামাতে মার্কিন সেনা পরিবারের বিক্ষোভে ধরপাকড়। ডেমোক্রেটদের নয়া তোড়জোড়ে থামবে কি ট্রাম্পের উন্মাদনা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যুক্তরাষ্ট্র ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতি অন্তিম মুহূর্তে চলে আসায় ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। দ্বিতীয় দফা শান্তি আলোচনাও অনিশ্চিত। মার্কিন নৌ অবরোধ, ইরানের জাহাজ জব্দ করা আর পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে ভুক্তভোগীদের মনে যুদ্ধ শুরুর আতঙ্ক। পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তা কোনোভাবে আশ্বস্ত হবার মতো নয়। এমন অবস্থায় মেয়াদ বাড়বে কি যুদ্ধবিরতির? আলোচনায় বসতে রাজি হবে কি ইরান? আবার শুরু হবে কি মানুষ হত্যার বিভৎস উন্মাদনা? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 22 এপ্রিল শেষ হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি। অন্যদিকে ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে নতুন যুদ্ধবিরতি বা আলোচনার সম্ভাবনা। ফলে আবারও মুখোমুখি অবস্থানের দিকে এগোচ্ছে দুই দেশ। মধ্যপ্রাচ্যের আকাশে বাজতে শুরু করেছে যুদ্ধের দামামা। একে অপরকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই বলছে তারা নতুন দফার যুদ্ধের জন্য প্রস্তুত। দুই দেশের এই মুখোমুখি অবস্থান পাকিস্তানে দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বসার সম্ভাবনাকে চরম অনিশ্চয়তায় ফেলেছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং চলতি সপ্তাহে মার্কিন বাহিনী ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করার পর ইরান আলোচনায় না বসার হুমকি দিয়েছে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ যাত্রায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম। একই সাথে ইরানের সঙ্গে একটি চুক্তি না হওয়া পর্যন্ত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও বার্তা দিয়েছেন তিনি। ফলে দেখা দিয়েছে অচলাবস্থা। পিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি যদি কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয় তাহলে তারপর ইরানের ওপর মুহুর্মুহু বোমা পড়তে শুরু করবে। তেহরান সমঝোতায় না এলে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেছেন, সেক্ষেত্রে ইরান এমন সমস্যার সম্মুখীন হবে যা এর আগে কখনো দেখেনি। অপরপক্ষে ইরান বলছে, নৌ অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে ট্রাম্প আলোচনার টেবিলকেই ইরানের জন্য আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন। দেশটির পার্লামেন্ট স্পিকার বাগের গালিবফ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, হুমকির মুখে আমরা কোনো আলোচনা মেনে নেব না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে নতুন নতুন চমক দেখানোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ইরানের হাতে নতুন কার্ড আছে। গত 2 সপ্তাহে আমরা যুদ্ধক্ষেত্রে এসব কার্ড দেখানোর প্রস্তুতি নিয়েছি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টকে নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের ভাষা এবং চলমান নৌ অবরোধ দুই দেশের মধ্যে আলোচনাকে সবচেয়ে বেশি হুমকির মুখে ফেলেছে। দুই পক্ষ একটি চুক্তির কাঠামো নিয়ে অনেকটাই একমত হয়েছিল, কিন্তু ট্রাম্প প্রকাশ্যে সবকিছু তার চাই বুলি আওড়ে কূটনৈতিক অগ্রগতিকে ভেস্তে দিচ্ছেন। এ জটিলতা এড়াতে মধ্যস্থতাকারী পাকিস্তান ট্রাম্পকে জনসম্মুখে কঠোর ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বলে ওয়াশিংটন পোস্টকে এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন। কথা বলার ক্ষেত্রে তাকে সংযত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। ইসলামাবাদের আলোচনাকে ইরান ও যুক্তরাষ্ট্র দুই দেশের জন্যই উইন উইন সিচুয়েশন হিসেবে উপস্থাপন করার জন্য মার্কিন প্রেসিডেন্টকে পরামর্শ দেয়া হচ্ছে। দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণেও ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ট্রাম্পের উগ্র মেজাজি কথাবার্তাকে দায়ী করা হয়েছে। তার বক্তব্যে ধারাবাহিকতা নেই, বরং অনেক সময় পরস্পর বিরোধী বক্তব্য দেন তিনি। এতে আলোচনার পরিবেশ ধোঁয়াশাপূর্ণ হয়ে উঠছে বলে অভিমত বিশ্লেষকদের। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ইরান স্পষ্ট জানিয়েছে, হরমুজ থেকে মার্কিন নৌ অবরোধ না তোলা পর্যন্ত আলোচনা হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, চুক্তি করলেই শুধু অবরোধ উঠবে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদের নিয়ে বুধবার ইসলামাবাদে বৈঠকের চেষ্টা চালাচ্ছে মধ্যস্থতাকারী পাকিস্তান। এতে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো হুমকি আর অবরোধের চাপে পড়ে আলোচনায় যাবে না ইরান। অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার আড়ালে অবরোধ বহাল রেখে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছেন। ইরানের বন্দরগুলোতে অবরোধ বহাল রাখার ঘোষণা দিলেও শীঘ্রই একটি ভালো আলোচনার আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অবশ্য একটি তেলবাহী জাহাজ মার্কিন অবরোধ ভেঙে ইরানের দক্ষিণাঞ্চলের একটি বন্দরে ঢুকেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এদিকে 10 দিনের যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সংঘাতের স্থায়ী সমাধানে ওয়াশিংটনে আবারও আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। মধ্যপ্রাচ্যের দেশে দেশে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব তেলের বাজারে টালমাটাল অবস্থার প্রভাব আরও প্রকট আকার নেয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। তাদের ধারণা, পরিস্থিতির উন্নতি না হলে হরমুজ প্রণালী বন্ধ থাকলে চলতি বছরের মাঝামাঝি বিশ্বের অন্তত 4.5 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। এক্ষেত্রে চরম ঝুঁকির মুখে আছে এশিয়া আর আফ্রিকা অঞ্চলের বাসিন্দারা। দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের প্রতিবেদন বলছে, এশিয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা। সানজিদা ইসলাম তনির ডেস্ক রিপোর্ট। টানা প্রায় 2 মাস যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধের উত্তাপে অস্থির বৈশ্বিক অর্থনীতি। 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বন্ধ বিশ্বের তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। বিশ্বে জ্বালানি তেলের চাহিদার 1/5 আর বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাস আমদানি রপ্তানি হয় এই জলপথ দিয়ে। একই সাথে সার, খাদ্য ও কৃষি সরঞ্জাম পরিবহনেরও গুরুত্বপূর্ণ করিডোর হরমুজ। যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বন্দ্বে এই অঞ্চলটি খুব দ্রুত স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, অচল অবস্থার জট শিগগিরই না খুললে কতটা হুমকিতে পড়বে বিশ্ববাসী? সংকট কাটানোর কোনো বিকল্প আছে কি, নাকি অচিরেই খাদ্য সংকট ও পুষ্টিহীনতার বিরুদ্ধে নয়া যুদ্ধে নামতে হবে বিশ্ববাসীকে? ইরান যুদ্ধ শুরুর ধাক্কায় বেড়েছে জ্বালানি তেল ও সারের দাম। বিশ্লেষকরা বলছেন, কৃষি উপকরণের দামে যুদ্ধের কুপ্রভাব পড়লেও এটি এখনো বুঝতে শুরু করেনি বিশ্ববাসী। জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার তথ্যপাত্র বলছে, সামনে আসছে কঠিন সময়। আসছে মাসগুলোতে খাদ্যপণ্যের দাম অবশ্যই বাড়বে। এতে বিপুল সংখ্যক মানুষের জন্য পর্যাপ্ত ও স্বাস্থ্যকর খাবার জোগাড় করা কঠিন হবে, বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার দরিদ্র জনগোষ্ঠী, যারা আয়ের একটা বড় অংশ খাবার কিনতে খরচ করেন, তারাই আছেন বেশি ঝুঁকিতে। দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন FAO এর জরিপে গুরুতর ঝুঁকির তালিকায় আছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সোমালিয়া, সুদান, তানজানিয়া, কেনিয়া ও মিশর। FAO এর খাদ্যমূল্য সূচক অনুযায়ী ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়েছে 2.4%। এমন অবস্থায় দীর্ঘ সময় হরমুজ অচল থাকলে ব্যাহত হবে কৃষিপণ্যের স্বাভাবিক উৎপাদন। বিশেষ করে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো সবার আগে সংকটে পড়বে। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে ইরান যুদ্ধ শেষ না হলে বিশ্বের প্রায় 4.5 কোটি মানুষ নতুন করে ভয়াবহ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে। বিপুল পরিমাণে সার আমদানি নির্ভর দেশ হওয়ায় খাদ্য সংকট এড়াতে পারবে না যুদ্ধ পরিস্থিতির অন্যতম খেলোয়াড় যুক্তরাষ্ট্রও। এই তালিকায় সঙ্গী হিসেবে পাবে ভারত, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার মতো কৃষিপ্রধান বড় দেশগুলোকে। অর্থনীতিবিদরা বলছেন, আশঙ্কা সংকট মোকাবেলার একমাত্র উপায় হতে পারে হরমুজ প্রণালী দিয়ে অবাধে জাহাজ চলাচলের পরিবেশ সৃষ্টি করা, আর এটি নিশ্চিত করার পরপরই ফলাফল পাওয়া যাবে না। চলমান অর্থনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে অপেক্ষা করতে হবে অন্তত কয়েক মাস। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে ইরান যুদ্ধ থামানোর দাবিতে এবার প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছেন খোদ মার্কিন সেনা পরিবারের সদস্যরা। যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র ওয়াশিংটন ডিসিতে প্রতিবাদ সমাবেশে ছিলেন অবসরপ্রাপ্ত সেনাদের একাংশ। পুলিশের হুমকিতেও থামেনি বিক্ষোভ কর্মসূচি। শেষমেশ গ্রেফতার করা হয় 60 জনেরও বেশি বিক্ষোভকারীকে। বিস্তারিত মীর ফাজল রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েন আর হয়তো আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকছে না। কূটনীতির পথ সংকুচিত হয়ে আসায় এখন কেবলই রণহুঙ্কার আর অনিশ্চয়তার প্রহর গুনছে বিশ্ববাসী। যুদ্ধবিরতির সময় ফুরিয়ে আসছে, আর এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, নতুন কোনো চুক্তিতে না পৌঁছালে আবারও শুরু হতে পারে ইরান অভিযান। এছাড়া যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনাও খুব কম বলে জানিয়েছেন তিনি।
20 এপ্রিল টেলিফোনে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দেন ট্রাম্প। মার্কিন বাহিনী ইরানে ফের অভিযান শুরু করতে পারে কিনা ব্লুমবার্গের এমন এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, যদি যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে কোনো চুক্তি স্বাক্ষর না হয় সেক্ষেত্রে অবশ্যই অভিযান শুরু হবে এবং সেটি বুধবার সন্ধ্যা থেকেই শুরু হবে। এমন অবস্থায় কোনো চুক্তি না হলে দীর্ঘমেয়াদী যুদ্ধের পূর্বাভাস দিচ্ছেন অনেক বিশ্লেষক। তবে যুদ্ধ আবার শুরু করা নিয়ে বেশ চাপে আছেন ট্রাম্প। কংগ্রেস ডেমোক্রেটিক নেতারা ট্রাম্পের যুদ্ধের ক্ষমতার ওপর লাগাম টানার চেষ্টা করে যাচ্ছেন। ট্রাম্পের নিজের সমর্থক গোষ্ঠীর একটি বড় অংশও চায় না যুক্তরাষ্ট্র নতুন কোনো অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়ুক। আর এবার এই দলে সামিল হয়েছেন মার্কিন সেনাদের পরিবারের সদস্যরা। 20 এপ্রিল ওয়াশিংটন ডিসিতে ইরান যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেন মার্কিন সেনাদের পরিবারের সদস্য ও অবসরপ্রাপ্ত সেনাদের একাংশ। বিক্ষোভকারীরা ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ের গোল চত্বরে সমবেত হন। সেখানে তারা প্রথমে পতাকা ভাঁজ করার একটি আনুষ্ঠানিকতা পালন করেন এবং পরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। ক্যাপিটল পুলিশ তাদের ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দিলেও বিক্ষোভ চালিয়ে যাওয়ায় 150 জনের মধ্যে 60 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বলেন, ট্রাম্পের বেপরোয়া সিদ্ধান্ত থামাতে এবং সেনা সদস্যদের জীবন রক্ষায় তারা এই কর্মসূচিতে আসতে বাধ্য হয়েছেন। আমি এখানে এসেছি আমার সন্তানদের জন্য। একজন যুদ্ধপ্রবীণ হিসেবে আমি জানি যুদ্ধ শুধু বেসামরিক মানুষেরই ক্ষতি করে না, বরং আমাদের সৈনিকদেরও অপূরণীয় ক্ষতি করে। আমি বলছি প্রাণহানির কথা, আমি বলছি পঙ্গুত্ব আর চিরতরে বদলে যাওয়া জীবনের কথা, আমি বলছি যুদ্ধের মানসিক আঘাত এবং নৈতিক যন্ত্রণার কথা। আর সেই কারণেই আজ আমি এখানে দাঁড়িয়েছি। ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা থেকে আমরা সবাই জানি যে যুদ্ধ 1 মাসের জন্য শুরু হয় তা 6 মাস, এরপর 6 বছর এবং শেষ পর্যন্ত 1 দশকে গিয়ে ঠেকে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমরা বোকা নই, আমরা আসল সত্যটা জানি। কংগ্রেসই এই যুদ্ধের অনুমোদন দেয়, কিন্তু তারা এখন কোথায়? ট্রাম্পের এই বেপরোয়া সিদ্ধান্ত থামানোর ক্ষমতা তাদের আছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য এবং নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানাতে আমাদের মতো সাধারণ মানুষকে এতদূর ছুটে আসতে হচ্ছে। বিষয়টি আমার কাছে সত্যি অযৌক্তিক মনে হয়। এদিকে ডেমোক্রেটরা পঞ্চমবারের মতো যুদ্ধ ক্ষমতা প্রস্তাবে ভোটের দাবি তুলবেন বলে জানিয়েছেন মার্কিন সিনেট সংখ্যালঘু দলের নেতা চাক শুমার। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা রাষ্ট্রপতির নয়, কংগ্রেসের। এই বিষয়টি মাথায় রেখেই ডেমোক্রেটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ 2 জায়গায় বারবার যুদ্ধ ক্ষমতা প্রস্তাব পাশ করার চেষ্টা করছেন। এই প্রস্তাব পাশ হলে ট্রাম্পকে যে কোনো সামরিক অভিযান শুরু করার আগে কংগ্রেসের অনুমতি দিতে হবে। মীর ফজলে রাব্বি, বাংলাদেশ। কখনো নেপথ্যে কখনো আবার সরাসরি হস্তক্ষেপে একের পর এক যুদ্ধ বাঁধিয়ে যেন পূর্বসূরিদের পেছনে ফেলার অঘোষিত প্রতিযোগিতায় নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বেপরোয়া উন্মাদনায় ইদানিং খোদ যুক্তরাষ্ট্রের রাজনীতির অন্তর্মহল থেকেও আওয়াজ উঠছে। ট্রাম্পের যুদ্ধ বাঁধানোর ক্ষমতা সীমিত করার চেষ্টা কয়েক দফায় ব্যর্থ হলেও হাল ছাড়েননি কংগ্রেসের ডেমোক্র্যাট জনপ্রতিনিধিরা। সিনেটে আবারও এই ইস্যুতে ভোটাভুটির দাবি তুলেছেন মাইনরিটি লিডার চাক শুমার। এতে ভর করে কি ট্রাম্পের মাথা থেকে যুদ্ধের ভূত নামানো সম্ভব? কোন কৌশলে এগুচ্ছেন ডেমোক্র্যাটরা? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো বিভিন্ন দেশের সঙ্গে একের পর এক যুদ্ধ লাগিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো নিজে সরাসরি হুকুম দিচ্ছেন, আবার কখনো গোপনে শেল্টার দিয়ে কৌশলে যুদ্ধ লাগিয়ে আলোচনায় থাকেন। ট্রাম্পের এমন কর্মকাণ্ডে বিরক্ত যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ ও রাজনীতিবিদরাও। বারবার যুদ্ধ লাগানোর কারণে ট্রাম্পের বিরুদ্ধে এবার শক্তভাবে মাঠে নেমেছে ডেমোক্রেটরা। ট্রাম্পের একক সিদ্ধান্তে সামরিক অভিযান চালানোর ক্ষমতা সীমিত করতে ডেমোক্রেটরা আবারও সিনেটে ভোটের আয়োজনের উদ্যোগ নিয়েছে। এটি হতে যাচ্ছে একই প্রস্তাবের উপর পঞ্চমবারের মতো ভোটের চেষ্টা। সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই ভোটের মূল লক্ষ্য ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতিকে থামানো। তার মতে কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনোভাবেই যুদ্ধ চালানো উচিত নয়। রিপাবলিকানদের কঠোর সমালোচনা করে শুমার বলেন,
দেশের সেনারা যখন নিজের জীবন বাজি রেখে লড়াই করছেন, দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, তখন সিনেটের রিপাবলিকানদের নীরব থাকা অগ্রহণযোগ্য। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ বন্ধ হওয়া পর্যন্ত কিংবা রিপাবলিকানদের অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত এই চাপ অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের সংবিধান স্পষ্টভাবে বলে, যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে। কিন্তু বাস্তবে প্রেসিডেন্টের সামরিক সিদ্ধান্ত নিয়েই বারবার বিতর্ক তৈরি হয়েছে। যদিও সিনেটে অভিশংসনের জন্য 2/3 ভোটের প্রয়োজন হয়। এদিকে সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেই রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকায় ডেমোক্রেটদের এই উদ্যোগ বারবার ব্যর্থ হচ্ছে। তবুও হাল ছাড়তে নারাজ তারা। যুদ্ধ ক্ষমতা সীমিত করতেই নতুন করে রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করছে ডেমোক্রেটরা। এসব উদ্যোগ ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে পারবে কিনা, এমন প্রশ্ন বিশ্লেষকদের। মোর্শেদ আলম, বাংলা ভিশন। মাদকের তালিকায় থাকা গাঁজার বৈধতা নিয়ে বিতর্ক নতুন নয়। 20 এপ্রিল 420 উদযাপনের মাধ্যমে এই বিতর্ক প্রতি বছর সামনে নিয়ে আসে মেক্সিকো। রাজধানী মেক্সিকো সিটিতে উদযাপিত এই দিবসে বিভিন্ন আয়োজনে গাঁজার আইনি স্বীকৃতি চেয়েছেন হাজারো মানুষ। আদালতের রায় ব্যক্তিগত ব্যবহারের কিছু সুযোগ মিললেও মেক্সিকোয় এ নিয়ে সুস্পষ্ট কোনো আইন নেই। 420 উদযাপনের নেপথ্যের দাবি আর বাস্তবতার চিত্র নিয়ে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। গাঁজার বৈধতা চেয়ে মেক্সিকোতে হচ্ছে এক অদ্ভুত আন্দোলন। প্রতি বছরের 20 এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় 420, যা গাঁজা সেবন এবং এর বৈধতার দাবিতে আন্দোলনের দিন। মেক্সিকো সিটির রাজপথেও এদিন হাজার হাজার মানুষ সমবেত হন গাঁজাকে পূর্ণ আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ঠিক বিকাল 4:20 সমবেতভাবে ধূমপানের মাধ্যমে তাদের সংহতি প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা বলছে, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির এই আয়োজনটি আর 10টি আন্দোলনের মতো নয়, বরং দীর্ঘদিনের আইনি লড়াইয়ের এক দৃশ্যমান রূপ। নাচ, গান এবং জীবন্ত গাঁজা গাছ হাতে নিয়ে কয়েক হাজার মানুষ এই র্যালিতে অংশ নেন। আদালতের রায় এবং বিশেষ পারমিটের মাধ্যমে ব্যক্তিগত পর্যায়ে গাঁজা ব্যবহারের সুযোগ থাকলেও জাতীয়ভাবে এখনও পূর্ণাঙ্গ কোনো আইনি কাঠামো তৈরি হয়নি দেশটিতে। 420 আসলে কি? এটি একটি কোড যা সময়ের সঙ্গে সঙ্গে গাঁজা সেবনকারী সম্প্রদায় নিজেদের পরিচয়ের অংশ হিসেবে গ্রহণ করেছে। আমরা যদি পেছনের দিকে তাকাই, 1960 থেকে 1970-এর দশকে এই শব্দটির ব্যবহার শুরু হয়েছিল মূলত গাঁজা প্রেমীদের বোঝাতে। আমি একজন গাঁজা ব্যবহারকারী। আজ আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি সেই সব গতানুগতিক ধ্যান ধারণার বিরুদ্ধে যা সাধারণ মানুষ গাঁজা সেবনকারীদের সম্পর্কে পোষণ করে। আমরা কেবল মাদকাসক্ত নই, আমরা তার চেয়েও অনেক বেশি কিছু। মেক্সিকোর আইনসভা গাঁজা বৈধকরণের বিষয়টি নিয়ে গত কয়েক বছর ধরে দোটানায় রয়েছে। যদিও সুপ্রিম কোর্ট ব্যক্তিগত ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে রায় দিয়েছে, কিন্তু কার্যকর প্রয়োগ এবং বাণিজ্যিক প্রসারের ক্ষেত্রে আইনি ধোঁয়াশা এখনও কাটেনি। ধোঁয়ায় আচ্ছন্ন মেক্সিকো সিটি যেন এক বিশাল প্রতিবাদী মঞ্চে পরিণত হয়েছে। অংশগ্রহণকারীরা মনে করেন, প্রকৃতির দান এই উদ্ভিদকে অপরাধের তকমা দিয়ে আটকে রাখা ব্যক্তিগত স্বাধীনতার পরিপন্থী। একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে আইনি স্বীকৃতির দাবি। সব মিলিয়ে এই 420 উদযাপন এখন মেক্সিকোর সামাজিক পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, এই আন্দোলনের মুখে মেক্সিকোর সরকার কি এই মাদকটিকে পুরোপুরি বৈধতা দেয় কিনা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। উত্তর পূর্ব চীনে একজনের সমাধির পাশে মাটি চাপা দেওয়া হয়েছে 2 কোটি টাকার বিলাসবহুল এক গাড়ি। শোক, বিশ্বাস আর বিতর্ক সবকিছু ছাপিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে চাঞ্চল্যকর এই ঘটনা। কেন এমন সিদ্ধান্ত? এ নিয়ে বিতর্কের পরিণতি বা মোড় নিল কোন দিকে? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। প্রিয় মানুষের আত্মার শান্তি কামনার জন্য তার সমাধিস্থলের পাশে গর্ত খুঁড়ে মাটি চাপা দিল 2 কোটি টাকার একটি বিলাসবহুল গাড়িকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিলাসবহুল কালো রঙের মার্সিডিজ বেঞ্জ গাড়িটি লাল কাপড়ে মুড়িয়ে আনা হয়। পাশে রাখা হয় ফুলের ডালা। মৃত ব্যক্তির সমাধিস্থলের পাশেই খোঁড়া হয় বিশাল এক গর্ত। এরপর ধীরে ধীরে গর্তে নামানো হয় গাড়িটিকে, দেওয়া হয় মাটি চাপা। এরপর ফুল দিয়ে সমবেদনা জানান পরিবারের সদস্যরা।
পরিবারটির দাবি, মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনার জন্যই এই আয়োজন। গাড়িটির নম্বর প্লেটে থাকা 4টি 8 সংখ্যাকে তারা অত্যন্ত শুভ হিসেবে মনে করেন। সম্প্রতি উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের চীন পরিবারের এক সদস্যের মৃত্যুর পর এমন অদ্ভুত সিদ্ধান্ত নেয় পরিবারটি। তাদের বিশ্বাস, এমন সৌভাগ্যের প্রতীক সঙ্গে থাকলে মৃত ব্যক্তি পরকালে শান্তিতে থাকবেন। ভালোবাসার এই অদ্ভুত প্রকাশ বেশিক্ষণ স্থায়ী হয়নি, মুহূর্তেই পরিণত হয়েছে বিতর্কে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নজরে আসে প্রশাসনের। পরিবেশবিদরা বলছেন, এভাবে মাটির নিচে একটি পূর্ণাঙ্গ গাড়ি পুঁতে ফেলা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে মাটি ও পানির স্তর দূষিত হওয়ার আশঙ্কা থাকে। প্রশাসন দ্রুত তদন্তে নেমে এটিকে কুসংস্কারমূলক ও আইন বিরোধী কাজ হিসেবে চিহ্নিত করে। চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে জরিমানা দিতে বাধ্য হয় চীন পরিবার। দর্শক, এ ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট সংবাদে। আল্লাহ হাফেজ।